আপনি কি মনে করেন এরিয়া ৫১তে সত্যিই কি ইউএফও আছে? আপনি কি মনে করেন এলিয়েনরা জিম করে? তা না হলে তাদের সিক্স প্যাক হলো কিভাবে? আপনি এটা কি কখনো ভেবেছেন যে এলিয়েনরা গ্যালাক্সির পর গ্যালাক্সি পার হয়ে পৃথিবীতে এসেছে, কিন্তু কেন তারা কাপড় পরতে জানে না? তবে কথা যেহেতু এরিয়া ৫১ নিয়ে, তাহলে জেনে রাখুন এখানে অবশ্যই মিস্ট্রি আছে। আমেরিকার সরকার এখানে সামরিক বাহিনীর বিশেষ কিছু গোপন করে রাখছে। আমেরিকার সরকার কখনোই চায়নি এগুলো সাধারণ মানুষের কাছে প্রকাশ পাক। আমেরিকা চায় পুরো পৃথিবী থেকে তারা যেন সবসময় এক ধাপ এগিয়ে থাকে, আর তাই সিক্রেট সামরিক পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য ব্যবহার করত এরিয়া ৫১। এরিয়া ৫১ আসলে নেভাদার মরুভূমিতে একটা সিক্রেট ইউএস এয়ারফোর্স বেস। আসল নাম গ্রুম লেক বা হোমি বিমানবন্দর। ১৯৫৫ সাল থেকে এখানে গোপন সামরিক বিমান পরীক্ষা করা হতো, যেমন স্পাই প্লেন ইউ-2, বিশ্বের দ্রুততম বিমান SR-71 ব্ল্যাকবার্ড, প্রথম স্টিলথ ফাইটার প্লেন F-117 নাইটহক। তাছাড়া এখনও নতুন নতুন স্টিলথ ড্রোন আর হাইপারসনিক উড়োজাহাজ টেস্ট হয়। এই বিষয়গুলো স্বীকার করেছে আমেরিকার সিআইএ। ২০১৩ সালে সিআইএ নিজেই প্রথমবার অফিসিয়ালিভাবে স্বীকার করে যে এরিয়া ৫১ আছে, কিন্তু এর আগে ম্যাপেও দেখাতো না এরিয়া ৫১কে। এখন আপনি ভাবতে পারেন, তাহলে কনস্পিরেসি থিওরিগুলো এলো কোথা থেকে? ১৯৪৭ সালের নিউ মেক্সিকোতে একটা ইউএফও ক্র্যাশ হয়েছে বলে খবর ছড়ায়। পরে সরকার বলে এগুলো ছিল আবহাওয়ার বেলুন। কিন্তু ১৯৯০-এর দশকে লোকেরা দাবি করে যে ধ্বংসাবশেষ আর এলিয়েনের লাশ এরিয়া ৫১তে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আসল বিষয়টি হলো, এই বেলুনগুলো ছিল সামরিকের গোপন, কিন্তু সংবাদপত্র আর সরকারের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে এটা এলিয়েন স্পেসশিপ ক্র্যাশ হয়ে দাঁড়ায়। ১৯৪৭ সালের জুনের প্রথম সপ্তাহে আমেরিকার সুপার সিক্রেট প্রজেক্ট মোগুলের একটা বেলুন বা অনেকগুলো বেলুন একসাথে আলামোবর্ডো থেকে উড়ানো হয়। এটা ছিল সোভিয়েত নিউক্লিয়ার বোমা পরীক্ষার শব্দ ধরার জন্য। আর সেখান থেকে একটি হারিয়ে যায় এবং নিউ মেক্সিকোর করোনার কাছে ক্র্যাশ করে। পরে জুনের শেষের দিকে বা জুলাইয়ের শুরুর দিকে রাঞ্চার ম্যাক ব্রাজেল তার ভেডার ফার্মে অদ্ভুত ধ্বংসাবশেষ দেখতে পান। টিনের ফাইলের মতো চকচকে কাগজ, রাবারের টুকরো, স্কচ টেপে লেখা ফুলের নকশা, পাতলা কাঠের বিম কয়েক একর জমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরে ব্রাজিল করোনা শহরে গিয়ে শেরিফকে দেখান। শেরিফ রোসওয়েল আর্মি এয়ারফিল্ডে খবর দেয় এবং তারপর গোয়েন্দা কর্মকর্তা মেজর জেসি মার্সেল এবং কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তা শেরিডান ক্যাভিট খামারে গিয়ে ধ্বংসাবশেষ সংগ্রহ করেন। আর আসল ঘটনাটি ঘটে জুলাইয়ের ৮ তারিখ। পাবলিক ইনফরমেশন অফিসার ওয়াল্টার হাউট একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেন যে রেফ সদস্যরা একটি উড়ন্ত ডিস্ক উদ্ধার করেছে। আর এই খবরটি সারা পৃথিবীতে হেডলাইন হয়ে যায়। বিকেলে উপর মহল থেকে চাপ আসে। ধ্বংসাবশেষটি ফোর্ট ওয়ার্থে নিয়ে যাওয়া হয় এবং জেনারেল রজার র্যামির সামনে রাখা হয়। ওয়েদার অফিসার ইরভিং নিউটন দেখেই বলেন, এটা তো আমাদের রাডার টার্গেট বেলুন। নতুন প্রেস কনফারেন্স ডাকা ভুল হয়ে গেছে, এটা শুধু ওয়েদার বেলুন। আর তখন মার্সেলকে ধ্বংসাবশেষের সামনে ছবি তুলতে বাধ্য করা হয়। ১৯৯৪ সালের মার্কিন বিমান বাহিনীর একটি প্রতিবেদনে এটাই প্রমাণিত হয়েছে। এখন ভাবছেন কনস্পিরেসি কিভাবে শুরু হলো? ১৯৭৮ সালে জেসি মার্সেল, মানে যিনি ধ্বংসাবশেষ তুলেছিলেন, তিনি একটা ইউএফও রিসার্চারকে বলেন, ওটা বেলুন না, এলিয়েন শিপের অংশ ছিল। সরকার আমাকে চুপ করিয়ে দিয়েছে। এবং ১৯৮০ সালের দ্য রোজওয়েল ইনসিডেন্ট, চার্লস বার্লিডস এবং উইলিয়াম মুর বইতে প্রথম এলিয়েন বডি পাওয়ার গল্পটি যুক্ত করা হয়েছিল। পরে ১৯৯০-এর দশকে আরও সাক্ষী বেরোয়। তারা বলে ছোট্ট মানুষের মতো লাশ দেখেছে, আর লাশগুলো এরিয়া ৫১তে নেওয়া হয়েছে। এবং ১৯৯৫ সালে বিখ্যাত এলিয়েন অটোপসি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুটেজ বেরোয়। কিন্তু এত কিছুর পরেও ইউএফওর এই বিষয়টি এত জটিল ছিল না। বিষয়টি জটিল হয়ে ওঠে তখনই যখন বব লাজার ইউএফও কমিউনিটিতে বলা গল্পটি ১৯৮৯ সাল থেকে আজ পর্যন্ত তার বলা স্টোরি একই আছে। রবার্ট স্কট লাজার নিজেকে ফিজিসিস্ট বলে দাবি করেন। ১৯৮৯ সালের মে মাসে লাস ভেগাসের জর্জ ন্যাপের সাথে একটি টিভি ইন্টারভিউ দেন। দাবি করেন লস আলামোস ন্যাশনাল ল্যাবে তিনি কাজ করতেন এবং ১৯৮৮ সালের শেষের দিকে তাকে এরিয়া ৫১-র কাছে পাপুস লেকের ১৫ মাইল দক্ষিণে S-4 নামে একটি গোপন ঘাঁটিতে নিযুক্ত করা হয়েছিল। কাজটি ছিল এলিয়েন ফ্লাইং সসারবলিকে রিভার্স ইঞ্জিনিয়ার করা। সেখানে ৯টা এলিয়েন স্পেসক্রাফট আছে, যা দেখতে ছোট্ট এক টুকরো ধাতু দিয়ে তৈরি, ভিতরে কোনো জয়েন্ট নেই। তিনি আরও ব্যাখ্যা করেন ইউএফওর প্রপালশন সিস্টেম সম্পর্কে। তিনি ব্যাখ্যা করেন এলিয়েনদের সম্পর্কে। এলিয়েনরা আকারে ৩ থেকে ৪ ফুট উচ্চতার হয় এবং তারা ১০,০০০ বছর ধরে
মানুষের সাথে যোগাযোগ করে আসছে। তার বলা এই স্টোরি কখনো বদলায়নি। 2018 সালে জেরেমি কোরবেলের তথ্যচিত্র এবং জো রোগানের পডকাস্টে আবার ফেমাস হয়। এছাড়া এরিয়া 51 নিয়ে আরও বিভিন্ন তথ্য জানা যায়। কেউ বলে এলিয়েনের লাশ ফ্রিজে রাখা হয়েছে, কেউ বলে জীবিত এলিয়েনের সাথে মিটিং করা হয়েছে, কেউ বলে এলিয়েনদের টেকনোলজি দিয়ে আইফোন বানানো হয়েছে। আমেরিকার সরকার এসব তথ্য উড়িয়ে দিয়ে প্রমাণ করেছে রোজওয়েল ইউএফও আসলে প্রজেক্ট মোবলের একটি গোপন বেলুন ছিল, যা সোভিয়েত পারমাণবিক পরীক্ষা রোধ করার জন্য বানানো হয়েছিল। বব লাজারের সব ডিগ্রি জাল প্রমাণিত করেছে এবং এমআইটি বা লস আলামোসে তার কোন রেকর্ড পাওয়া যায়নি। যত ছবি ভিডিও বের হয়েছে, যেমন 1997 সালের এলিয়েনার ইন্টারভিউর ভিডিওটি, সবই পরে ফেক প্রমাণিত হয়েছে। তাহলে এখন আপনি জানতে চাচ্ছেন এরিয়া 51 আসল রহস্য কি হয় এরিয়া 51-তে? তাহলে জেনে রাখুন, এরিয়া 51-তে এলিয়েনের থেকেও জটিল কিছু নিয়ে গবেষণা করা হয়। আপনি হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন দেশের পারমাণবিক বোমার পরীক্ষার খবর পান, দেখতে পান বিভিন্ন দেশ পারমাণবিক বোমা পরীক্ষা করছে, কিন্তু আপনি কি কখনো আমেরিকার পারমাণবিক বোমা পরীক্ষার খবর পান বা দেখতে পান? এই পারমাণবিক বোমার পরীক্ষা না দেখার পেছনের মূল কারণ এরিয়া 51। তারা এরিয়া 51-তে শত শত পারমাণবিক বোমার পরীক্ষা করেছে। তারা শুধু এরিয়া 51 মরুভূমিতেই শুধু পারমাণবিক বোমা পরীক্ষা করে না, তারা এই মরুভূমির ভূগর্ভেও পারমাণবিক বোমা পরীক্ষা করে। তাই এরিয়া 51 বা নেভাদা মরুভূমি খুবই সিক্রেট একটি এরিয়া। এখানে কোনো এলিয়েন নেই, এখানে আছে পৃথিবীর সবচেয়ে কুল সামরিক ট্রয়। এখন আপনি কি বিশ্বাস করেন পৃথিবীতে এলিয়েন আছে? যদি থেকে থাকে, তাহলে জানাবেন তারা কি জিম করে কিনা, বা তারা কি প্যান্ট শার্ট পরে কিনা। কারণ যারা গ্যালাক্সির পর গ্যালাক্সি পার হয়ে পৃথিবীতে এসেছে, তাদের সম্পর্কে জানার কৌতূহল থাকাটাই স্বাভাবিক।